স্থায়ী আমানতের ১৩০০ কোটি টাকা তুলতে নাজেহাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জমা আছে এস আলমের ৪টি সহ বিভিন্ন ব্যাংকে। চিঠি চালাচালি, বৈঠকেও মিলছে না সাড়া। ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠ পরিদর্শন করে জানালেন আইজিপি। এবং রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষি বিপ্লব। পতিত জমিতে সারা বছরই ফলছে ফসল। সহজলভ্য হয়েছে সেচের পানি। আরও গভীর নলকূপ স্থাপনের আশ্বাস। বাংলা সময় সঙ্গে আছে আমি সজল মিত্র রিচার্ড। রেলের কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় ট্রেনের চাকা। অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপও ছিল কম। তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে ১ থেকে ১.৫ ঘন্টা দেরিতে। একদিনের মধ্যেই স্বাভাবিক শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান স্টেশন ম্যানেজার। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় ভোর থেকেই মুখর হয় স্টেশন প্রাঙ্গণ। ফিরে যায় সেই আগের চিরচেনা রূপে। এদিন সকাল ৭টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। সচল হয় ট্রেনের চাকা। তবে যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তি নিয়েই ট্রেনে ওঠেন সবাই। নানা শঙ্কা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভোগান্তি থেকে আমরা রক্ষা পাইতেছি। তবে এদিন ট্রেনের শিডিউলে কিছুটা হেরফের হয়। সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস ৪ ঘন্টার দেরিতে ঢাকা ছাড়ে, আর বাকিগুলোও ১.৫ থেকে ২ ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রী পারতেছি এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট, অবশ্যই ১ ঘন্টা লেট। এখন কখন ছাড়বে এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছি না আর কি। সময় মতো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে বুধবার বাতিল হয় সিলেটের ট্রেন জয়ন্তিকা ও উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের কোচ ও ইঞ্জিন এলোমেলো থাকায় এগুলো গুছিয়ে প্ল্যাটফর্মে দিতে খানিকটা বাড়তি সময় লাগছে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি ২-১ দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। একদিন ট্রেন বন্ধ থাকায় শুধু ঢাকার কমলাপুর স্টেশনে লোকসান ১,২০,০০,০০০ টাকা বলেও জানান ম্যানেজার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রশাসনের আশ্বাসে কাজে ফিরেছেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে ৩ দিন পর ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে। ৩ দিন বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ততা ফিরেছে খুলনার জ্বালানি তেলের ডিপোগুলোতে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন। সরবরাহ করা হচ্ছে ১৬ জেলায়। ৩ দিন অপেক্ষার পর নিজ নিজ গন্তব্যে তেল নিয়ে যেতে শুরু করেন চালকরা। রবিবারের হাফবেলা থেকে স্থগিত ছিল, ৩ দিন পরে লোড দিলাম আজকে। ৩ দিন বসেছিলাম, এই যে নেতাকর্মীরা লোড দিচ্ছে আর লোড নিয়ে পাম্পে যাচ্ছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা বিবেচনা করেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবি আদায় না হলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনা করে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা ট্যাঙ্করি তেল উত্তোলনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা আমাদের আশ্বস্ত করেছেন তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করব আমরা। রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। কর্মবিরতির কারণে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। একটি বিশেষ রাষ্ট্রকে সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার ইচ্ছে করেই দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিগত স্বৈরাচারের সময়ের ব্যবস্থা যা দেখেন, এই যে পলাতক যে স্বৈরাচার, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে তারা ধ্বংস করেছে, সো দ্যাট পার্শ্ববর্তী কোনো একটি দেশকে যাতে তারা সেই সুযোগটা দিতে পারে। চট্টগ্রাম বন্দরের স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা ১৩০০ কোটি টাকার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতির মাঝে ফেরত পেয়েছে মাত্র 18 কোটি টাকা। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম বন্দর। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী সাবেক অ্যাসালমের মালিকানাধীন 4টি ব্যাংকের 927 কোটি টাকা সহ স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত 1300 কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলো। এখন পর্যন্ত শুধুমাত্র একটি ব্যাংক থেকে 18 কোটি টাকা পাওয়া গেছে। এই অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল, পরে আবার টাইম পিটিশন দিয়েছে। তো মূলত তারা টাকাটা দিতে এখন গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর গ্যারান্টার, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা কামনা করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোট আয়ের 50% সরকারি ব্যাংকে এবং বাকি 50% বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা 1300 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেনার পণ্য হ্যান্ডেলিং এর পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় 4000 কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত 1000 কোটি টাকা জমা হিসেবেই থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসাবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা এই ব্যাংকের মালিক ছিলেন তারা অনেক প্রভাবশালী ছিলেন, তাদের প্রভাবে হয়তো রাখা হতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। আতঙ্কিত গ্রাহকেরা একযোগে টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকগুলোর টাকা বন্দর কর্তৃপক্ষ কিভাবে পাবে, ফেরত পাবে, সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই মধ্যে 18 কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়া আরো 12 কোটি টাকা আগামী মাসে নগদায়ন হওয়ার কথা রয়েছে। তবে স্থায়ী আমানতের টাকা দ্রুত নগদায়ন না হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তাদের দুর্নীতি রোধ করা গেলেই অনিয়ম দূর হবে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে কুমিল্লায় সংস্থাটির 170তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন, দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা, এটা যদি নিশ্চিত করতে পারেন যে না, এই দপ্তরে যারা কাজ করছেন, বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন, তারা দুর্নীতি করছেন না, তাহলেও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। সংকটটা সেবা গ্রহীতাকে নিয়ে না, সেবা দাতাকে নিয়ে। যে সংকটগুলি খানিকটা দীর্ঘায়িত, সেগুলি সমাধান করতে আমাদের সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করবেন। বিশ্ব ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। দুপুরে মাঠ পরিদর্শন করে একথা জানান পুলিশ প্রধান। এদিকে প্রায় 100% প্রস্তুতি সম্পন্ন হলেও এখনও ছোটখাটো কিছু কাজ করছেন আগত মুসল্লিরা। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও, তারপরও দমে যাননি 80 বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে 160 একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। মূল মঞ্চ হয়েছে অনেক আগেই, সেটি ঘিরেই দফায় দফায় চলছে শীর্ষ মুরব্বী সহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি বৈঠক। কোন জায়গায় কোন কাজের প্রয়োজন আমাকে ডাকায়, আমরা সেখানেই দৌড় দিই। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলা খাস মেহরবানি। এখানে হেদায়েতের কাজ হবে, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে হেদায়েত দিয়ে দিবে, এখানেও দিব, ওইখানে অন্য দিক দিয়ে দিব।
এই জন্য আমরা আসছি নিজের জানমাল কুরবানি করতে, আমি কাজ করতেছি। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 দিনের প্রথম পর্বের 2 দফার বিশ্ব ইজতেমা। আর একদিন পরেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। আগামীতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের মহাসম্মিলন ঘটবে এই ইজতেমাকে কেন্দ্র করে, এমনটি প্রত্যাশা সারা দেশ থেকে আসা স্বেচ্ছাশ্রম দেয়া আগত ধর্মপ্রাণদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের কল্যাণে রাজশাহী বিভাগের 8 জেলায় সারা বছরই জমিতে সেচের পানি পাচ্ছেন কৃষক। ফলে সেচের পানির অভাবে আর নষ্ট হচ্ছে না কোনো জমির ফসল। তবে পানির স্তরে নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। এজন্য নতুন করে নলকূপ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকির রিপোর্ট। একসময় রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সেচের অভাবে অনাবাদি থাকত শত শত হেক্টর ফসলি জমি। অপেক্ষা করতে হতো বর্ষার বৃষ্টির জন্য। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প চালুর পর বদলাতে থাকে সে চিত্র। বর্তমানে বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, আলু সহ নানা রকম ফসলের সমারোহ। কৃষক বলছেন, স্মার্ট প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় 120 থেকে 145 টাকায় দিনরাত জমিতে সেচ দিতে পারছেন তারা। আগে সেচের ব্যবস্থা ছিল না, এখন সেচের ব্যবস্থার কারণে সবকিছু ফসলাদি হয়েছে আর কি। আগের থেকে এখন আমরা 3-4টা ফসল আমরা উৎপাদন করতে পারি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলাগুলোতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে সারা বছরই কৃষকদের সেচ সুবিধা দেওয়া হচ্ছে। আন্ডারগ্রাউন্ড পানির বাদ দিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার, বিশেষ করে পদ্মা নদী থেকে পানি যে আসে, সেই পানির মাধ্যমে ডিপ টিউবওয়েল পরিচালনার জন্য 24 ঘন্টা এবং 365 দিন প্রিপেড কার্ডের মাধ্যমে কৃষকদের সেচ দিয়ে থাকে। আমাদের ট্রান্সফরমার সবসময় ঝোলানো থাকে, সবসময় রেডি থাকে। কৃষক যখন চায় তখনই পানি নেওয়ার তারা সুযোগ পায়। এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও পাবনায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। যে এলাকায় এখনও গভীর নলকূপ স্থাপনের সুযোগ রয়েছে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁ, নাটোর এসব এলাকায় আমরা নতুন করে প্রজেক্ট নিচ্ছি, নিয়ে আমাদের সেচ যন্ত্রের সংখ্যা বৃদ্ধি করব। আমরা এখানে কমান্ড এরিয়া বৃদ্ধি করব, যেন ধানের আবাদ থেকে শুরু করে কৃষকরা ফসল গড়ে তুলতে পারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিভাগে ৯,১০০টি গভীর নলকূপ দিয়ে ৩ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। উপকারভোগী আছেন প্রায় ৫ লাখ কৃষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জলাবদ্ধতা নিরসনে নতুন করে 21টি খাল খননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরীর পশ্চিম বাকুলিয়ায় কৃষি খাল খনন উদ্বোধন করে এ কার্যক্রম শুরু করেন সিটি মেয়র। জানান, খাল দখলমুক্ত করতে আগামীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 14,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও গুরুত্বপূর্ণ 57টি খালের মধ্যে খনন হচ্ছে না 21টি, যে কারণে জলাবদ্ধতা নিরসন পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। এমন বাস্তবতায় জলাবদ্ধতা পুরোপুরি নিরসনে ওই খালগুলো খননের সিদ্ধান্ত নিয়েছেন নতুন মেয়র। থোক বরাদ্দ চেয়েছেন মন্ত্রণালয়ে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগরীর পশ্চিম বাকুলিয়ার বড় কবরস্থানে 900 মিটার কৃষি খালের উদ্বোধন করেন মেয়র। জানান, জনগণের মতামত উপেক্ষা করে অতীতে প্রকল্প নেওয়ায় সুফল মেলেনি। মেগা প্রকল্পের নামে হয়েছে লুটপাটও। 21টা খাল যদি নতুনভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, অবশ্যই আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে 16 সালের এটা কম্বিনেশন
করে সমন্বয় করে আমরা এগুলো কাজ করব। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, অবৈধ দোকানপাট ও ভবন নির্মাণ এবং ময়লা আবর্জনা ফেলার কারণে বাড়ে জলাবদ্ধতা। আগামীতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি খাল দখল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানান তারা। অ্যাওয়ারনেসের পাশাপাশি আমরা কিন্তু এনফোর্সমেন্টে যাব এবং আগে হয়তো ম্যাজিস্ট্রেটরা উলুতে গলিতে আসে নাই, এখন কিন্তু ম্যাজিস্ট্রেটরা উলুতে গলিতে আসবে। আজকে করলাম কালকে আবার ফেলবে, সো গণসচেতন যদি আমরা না হই তাহলে এটা বন্ধ হবে না, এটা আবার বন্ধ হবে, আবার সেই ময়লাগুলো আসবে। সো আমরা গণসচেতনার জন্য আরো একটু চেষ্টা করতেছি। এদিকে যানজট কমাতে পে পার্কিং চালু করেছে সিটি কর্পোরেশন। পাইলট প্রকল্পের অংশ হিসাবে এদিন সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একটি সড়কের উদ্বোধন করেন সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হন তারা, এরপর বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা জানান, বৈষম্যমূলক পোষ্য কোটার কারণে মেধাভিত্তিক শিক্ষার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই অবিলম্বে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করা না হলে আগামী রোববার গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। ফলের পাল্পের উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন কৃষকেরা। প্রায় আধা ঘন্টা নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এরপর রাস্তায় টমেটো ঢেলে প্রতিবাদ জানান কৃষকরা। তারা বলছেন, দেশের দুটি বৃহত্তম কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান 11 টাকা কেজিতে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 400 মেট্রিক টন টমেটো কিনত। কিন্তু ফলের পাল্পের ওপর 5 থেকে 15% ভ্যাট আরোপ করায় গত এক সপ্তাহ ধরে টমেটো কেনা বন্ধ করে দেয় পাইকাররা। এতে বাজারে 2 থেকে 3 টাকায় টমেটো বিক্রি হওয়ায় লোকসান গুনছেন তারা। দ্রুত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা। প্রায় আধা ঘন্টা নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। দেখছেন বাংলার সময়। বড় মৌসুমের শুরুতেই নওগাঁর বরেন্দ্র এলাকায় সারের সংকট তৈরির অভিযোগ উঠেছে। কৃষক জানান, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত কৃষক। রোপণের শুরুতে জমিতে সার প্রয়োগ করতে হয়, তবে সেই সার কিনতে গিয়ে নাজেহাল চাষি। সরকার প্রতি কেজি এমওপি সারের দাম 20 টাকা, ইউরিয়া 27 টাকা এবং টিএসপির 27 টাকা দাম বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। সার কিনতে গেলে দোকানদার বলে যে সার নাই দোকানে, 100 টাকা 200 টাকা বেশি, যার জন্য টাকা বেশি হলে দিচ্ছে। এদিকে সারের দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। বলতেছে বরাদ্দ আছে, মাল স্লো আসতেছে, বাজারে চাহিদা হয়ে গেছে বেশি, আমরা মেকআপ দিতে পারতেছি না। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যদি এই সুযোগ নিয়ে থাকে, সরকারি বেসরকারি দোকানদার যারা খুচরা বিক্রি করে, তারা এই সুযোগ নিতে পারে। আর কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি, যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি না হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় ৭৬,০০০ মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন বাংলা সময়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে খাগড়াছড়িতে চলছে 3 দিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী। জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বিকেলে পৌর টাউন হল প্রাঙ্গণে শুরু হয় এই মেলা। উৎসবে 20টি স্টলে নিজেদের তৈরি ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাক ও নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। মৌলভীবাজারে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জলজ প্রজাতির বৃক্ষ রোপণ করা হলো। দুপুরে কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের আয়োজনে উলাউলি বিল পারে এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ উদ্বোধন করেন পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। এরপর জলজ প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। পরে হাওর পাড়ের মানুষের উপস্থিতিতে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়ের।